দীর্ঘদিন যাবৎ একজন ত্যাগী নেতার ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন এবং জেল জুলুম অত্যাচারের মধ্য দিয়ে যিনি গত 15টি বছর পার করেছিলেন, সেই মানুষটি অত্যন্ত সাদা মনের মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, জনাব ফখরুল ইসলাম আলমগীর। আমিও শুনছি উনি প্রেসিডেন্ট হতে পারে। উনি যদি প্রেসিডেন্ট হয়, আমার কথার মধ্যে যে কথাটি ছিল, আমার আকাঙ্ক্ষার মধ্যে আমার সেই আকাঙ্ক্ষাটি পূরণ হবে। কারণ আমার আকাঙ্ক্ষা ছিল আমাদের দলের যে কোনো একজন ত্যাগী এবং সিনিয়র নেতা রাজনীতিবিদ বাংলাদেশের প্রেসিডেন্ট হোক, এটা ভালো হোক। আর জনাব ইউনূস সাহেবের নামটা আমি স্ট্রেটলি ডিনাই করেছিলাম দলের মধ্যে থেকে, যে ইউনূস সাহেব হলে উনি যেমন গত 15 মাস 18 মাস সর্বনাশ করেছেন দেশে, শুধু অর্থনীতিতে না, রাজনীতিতে, সমাজে, সংস্কৃতিতে এবং বিশ্বাসে সারা দেশকে যেমন ধ্বংস করেছে, ইউনূস হওয়ার অর্থ হলো এদেশ আগামীতে ধ্বংস হয়ে যাবে। কাজে আমি কোনো সময় জনাব ইউনূস সাহেবের পক্ষে ছিলাম না এবং দল তাকে কোনো কারণেই করবে বলে আমি মনে করতাম না বা এখনো করি না। জি, স্পষ্ট। এখন আবার দেখা যাচ্ছে, প্রথম দিকে আমরা শুনেছিলাম যে জামায়াত বা বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী দেবে না, যেহেতু মানে জয়ী হবার কোনো সম্ভাবনা নাই। কিন্তু সেটা জানা সত্ত্বেও এখন দেখা যাচ্ছে কর্নেল অলিকে মনোনয়ন দেওয়া হয়েছে বা প্রার্থী করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। এটির পেছনে কোনো ব্যাখ্যা আছে বা ব্যাখ্যা খুঁজে পান যে জয় হবে না বা জয়ের কোনো সম্ভাবনা নাই, তবুও আসলে প্রার্থী করা কেন? আপনাকে আমি আবারও বলছি, যে কোনো নির্বাচনে কন্টেস্ট করার অধিকার যদি তার নির্বাচনী যোগ্যতা থাকে, তবে তার বাদ সে দলের করার অধিকার আছে। জনাব অলি সাহেব আজকের প্রেক্ষাপটে আমি বলতে চাই, উনি একজন বুড়া বয়সে ভীমরতি ধরা মানুষের মতো একজন মানুষ। অথবা লাভে বা লোভে উনি ওনার চরিত্র পরিবর্তন করেছেন, বিশ্বাসকে পরিবর্তন করেছেন, মুক্তিযুদ্ধকে উনি ছোট করেছেন এবং উনাকে দিয়ে যা কিছু করানো, যে কোনো কালো শক্তি যদি তার হাতে অর্থবিত্ত থাকে তাহলে করাতে পারে এবং উনি নির্বাচন নিশ্চিতভাবে পরাজয় জেনেই করছেন, করার তার অধিকার আছে। কিন্তু আমি মনে করি না যে উনি কাজটা ভালো করছেন, কারণ উনার নামের পিছনে একটা বীর বিক্রম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার দিয়েছিল, ওই বীর বিক্রম এবং মুক্তিযুদ্ধটাকে উনি ছোট করছেন। এটা আমার কাছে খুবই অবিশ্বাস্য মনে হয়। আচ্ছা, মানে যে অলি আহমদ সাহেবের মতো একজন লোককে দিয়া আপনি বলছিলেন এই যে কাজটি, বুড়ো বয়সে ভীমরতির কথা, মেজর আখতারুজ্জামান তিনিও কালো শক্তি মুক্তিযোদ্ধা। করাতে পেরেছে। জি, কালো শক্তি হলো সবসময় একই কাজ করে, নিজেরা পিছনে থেকে অপকর্মটি অন্যদেরকে দিয়ে অভিনীত করানোর চেষ্টা করে। এটা 5ই আগস্টেও নিজেরা খুব অন্তর নিহিত ভাবে পিছনে থেকে ওই ছেলে পেলে গুলাকে লাগাই দিছিল 5ই আগস্টে, যদিও জনতার আন্দোলন ছিল সেটা, কিন্তু ছেলেদেরকে তারা তাদের মতো করে ব্যবহার করছে। ওই ছেলেরা যারা আজকে এনসিপি। আর এখন কি করছে? মানে এখনো তো তারা জামাত জোটেই আছে, তখন ব্যবহার করেছে, এখনো তো তারা আছে তাদের সাথে। এখন তাদের রূপটা সবাই চিনে ফেলছে, যে এরা যে জন্ম, ওখানেই তাদের জন্ম, গোবরেই তাদের জন্ম, এটা চিনে ফেলছে সবাই। আগে এটা চিনতো না তাদেরকে, এখন চিনে ফেলছে যে 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 অবস্থান থেকে, যে ডাল থেকেই কথা বলুক, তাদের শিকড়টা এক জায়গায়, সেটা হলো জামাত এবং শিবির। গাছের বহু ডাল থাকে, তারা হলো এক একটা ডাল, কিন্তু এটার গোড়াটা হলো জামাত বা শিবির। জি, আপনার বিশ্লেষণ এটা স্পষ্ট। সব। এই মানে যেহেতু কর্নেল অলি, বীর বিক্রমের কথা আসছে, ফলে এই প্রশ্নটাও করে ফেলি। গেল 25শে জুলাই সিলেটে এক সমাবেশে কর্নেল অলি বলেছেন, জামায়াতের আমির শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও বাংলাদেশ খিলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এই 3 নেতা যদি এক হয়ে যান, তাহলে 1 সপ্তাহের মধ্যে সরকার পতন অনিবার্য হয়ে উঠবে, এই সরকার পালানোর পথ পাবে না। এটি বলছেন কর্নেল অলি। বাস্তবতা এরকম আছে কিনা? মানে আপনিই বলছিলেন যে 5ই আগস্ট তারা পেছনে থেকে 5ই আগস্টটা ঘটিয়েছে, ফলে এখনো আর কি পরিস্থিতির এরকম কিছু হতে পারে কিনা যে 3 নেতা এক হয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে এই সরকার পালানোর পথ পাবে না? এটা পুঁথিগত কথা অথবা পাগলের কথা। পাগলে কিনা বলে এরপরের ভাষাটার আমি বললাম না, ওয়ার্ডটার আমি বললাম না, সেন্টেন্সটাও বললাম না।
এটা হলো আপনি পুঁথিগত ভাষায় বলে, কিন্তু অনেক সময় মধ্যযুগে বা আগের যুগে অতীতে পড়তো, লাখে লাখে মোরে সৈন্য কাতারে কাতার সমারোহ করিয়া দেখি মাত্র 5,000 নাইম্যা দেখতে পারে। এখন ডাক দিলে তারা যদি আন্দোলনের ডাক দেয় বিএনপি সরকারের পতনের জন্য, রাস্তায় মানুষ তো দূরের কথা, রাস্তায় মানে জনগণকে পাওয়া দূরের কথা, জনগণ উল্টো তাদেরকে এমন জুতা পিটা করবে, লাঠি পিটা করবে, আমি আপনাকে বললাম এটা চিন্তাই করতে পারবেন না। কারণ এদের দুষ্কর্মে মানুষ এত বেশি অতিষ্ঠ হয়েছে গত 18 মাস, কারণ এরাই গত 18 মাস ইউনূস সাহেবের মূল ভ্যানগার্ড ছিল। এই জামাত, এই এনসিপি, ওলি আহমদরা, এরাই সমস্ত দেশটাকে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধকে ধ্বংস করছে, এরাই দেশকে সভ্যতাকে ধ্বংস করছে, রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস কিন্তু করছে। কিন্তু এরাই ট্রফিটা তো ঠিকই বিএনপি কে দিয়ে গেছে। মানে সেই হ্যাঁ, লন্ডনে গিয়ে ট্রফি সংসদে বললেন না যে ট্রফি বিএনপি মানে দিয়ে আসছেন ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের হাতে। ফলে মানে শেষ পর্যন্ত আপনি বলছেন যে এই 18 মাস তারাই দুষ্কর্ম করেছে, তারাই চালিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তো আসলে তারেক রহমানের হাতে ক্ষমতা। তারেক রহমানের হাতে ক্ষমতা আসবে, এইটা হলো ভিজিবল। বাংলাদেশে দুইটা শক্তি, দুইটা রাজনৈতিক দল শক্তির দিক থেকে জনতার পার্টি, একটা হলো বিএনপি, একটা হলো আওয়ামী লীগ। কন্টেস্টটা গত মুক্তিযুদ্ধের পর থেকে 75-এর পর থেকে বলেন, না 78-এর পর থেকে বলেন, এই গত 50 বছর কিন্তু এই দুইটা রাজনৈতিক দলের মধ্যে জনগণের সম্পৃক্ততা ছিল। এবং যে 4টা নির্বাচন 91, 96, 2001 এবং 2008-এ হয়েছে, সেইখানে দেখা গেছে দুইটা দলের মধ্যে একটা কন্টেস্টিং অবস্থা। উভয় দলের ভোটের সংখ্যা 35 থেকে 40 বা 42। এক সময় আওয়ামী লীগের সংখ্যাটা আরো বেড়েছিল। এর বাইরে কোনো জামাত কোনো সময় 10% ভোট পায় নাই, 3 থেকে 6% ভোটের মধ্যে ছিল। তো সেই অবস্থানে থেকে আজকের যে প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটটা সৃষ্টি হয়েছিল, ইউনূস সাহেবরা অনন্তকাল থাকতে চেয়েছিলেন, কিন্তু বাস্তব কারণে তাদের পক্ষে থাকা সম্ভব হয় নাই। কাজে সম্ভব যেহেতু হয় নাই, আওয়ামী লীগ তার দুষ্কর্মের জন্য হোক, তার স্বৈর শাসনের জন্য হোক, আওয়ামী লীগ পালাইছে। আওয়ামী লীগ ইলেকশন করতে পারতেছে না, সামনে একটা দলই রইল, সেটা হলো বিএনপি। কাজেই তার সাথে আলোচনা করা ছাড়া, তার হাতে মেডেলটা তুলে দেওয়া ছাড়া আর কি পথ ইউনূস সাহেবের সামনে খোলা ছিল? এটা সবাই জানতো যে ইলেকশন মানে বিএনপি। যদিও ষড়যন্ত্রমূলক ভাবে দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে মনে করা হতো এক সময় যে জামাত বলেছিল তারা নাকি 2/3 মেজরিটি পাবে। আমি বলেছিলাম কেসকিবান্দির পুতের নাম সুলতান খান, জামাত যদি এই দেশে মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা আমি নিজেই বলেছিলাম, এটা আপনার জানা। কাজেই শেষ পর্যন্ত ইলেকশন যখন আসছে, মানুষ তার সম্বিত ফিরে পাচ্ছে। শুধু না, বিএনপিও যখন দেখছে আলবদর রাজাকার আল শামসের পরবর্তী বংশধরেরা বাংলাদেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা এই দেশটাকে পাকিস্তান করতে চায়, তখন বিএনপিও তার সম্বিত ফিরে পাইছে এবং বলছে না, আমরা মুক্তিযোদ্ধার দল, মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের দল, আমরা আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি। এবং সেই কারণেই লাখে লাখে কোটি কোটি মানুষ, একটা সম্প্রদায় তো প্রায় 60 লক্ষ ভোট দিছে বিএনপিকে। এটা অস্বীকার করার কোনো জো নাই। এই দেশে যাদেরকে আমরা কিন্তু ধর্মীয় তবুও আমি মাইনরিটি দেখছিলাম বলি, 31.76% ভোট পেয়েছে জামাত ইসলাম। মানে যেখানে আপনি 10%-এর নিচে 6-7% বলছিলেন সংখ্যাটা, সেখানে এতটা ভোট কিন্তু জামাত ইসলামও পেয়েছে। মানে মেজরিটি পেলে আপনি বিষ খাবেন এখানে বলেছিলেন, মেজরিটি না পেলেও বেশ ভালো ভোট পেয়েছে জামাত ইসলাম আওয়ামী ইতিহাসে লীগ যদি নজির। ইলেকশন করতো, সে ওই 33 যে বলতেছেন আপনি, সেইটা ওই 25% যেটা, এটা বাদ যেত, 9%-এর উপরে উঠতো। আওয়ামী লীগ ইলেকশন করে নাই, কাজেই এটা বিভিন্ন কারণে এই ভোটটা হয়ে গেছে। এবং এইখানে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপার হয়েছে, এবং সেই ষড়যন্ত্রের কারণে এই ভোটটা বিভিন্ন যে জায়গাগুলোতে পাইছে, সেই জায়গাগুলো বিশেষ বিশেষ জায়গা। যেখানে জাতীয় পার্টি ছিল 22টা সিট, সেখানে দেখা গেছে 20টা সিট পেয়ে গেছে তারা। আমার কথাটা বুঝলেন? যে রংপুর জাতীয় পার্টির দুর্গ ছিল বা সেকেন্ড পার্টি ছিল আওয়ামী লীগ, দুইটাই নাই। কাজে ওই জায়গাটা তারা করতে পারছে। আর কিছু কিছু পকেট ছিল বর্ডার এলাকাতে,
সাতক্ষীরা টাতক্ষীরার মতো কিছু কিছু পকেট, কুষ্টিয়ার মতো কিছু এই পকেট গুলো মিলেই এই কাজটা হয়েছে, সেটা ভিন্ন কারণ। এই ভোটটা রিয়েল ভোট না, তাদের নিজস্ব কোনো ভোট না, তাহলে যদি ধরেন এটা নিজস্ব কোনো ভোট। তাহলে আপনি বিএনপি আর আওয়ামী লীগ এর কথা বলছেন যে এত বছর তারাই রাজনীতি করেছে, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো তাহলে আপনার আপনার হিসেবে ফলাফলটা কেমন হতো? ফলটা হতো বিএনপি নিশ্চিতভাবে মেজরিটি পাইতো, কিন্তু সেকেন্ড পার্টি আওয়ামী লীগ হতো, বিরোধী দল হতো আওয়ামী লীগ। আর জামাত ম্যাক্সিমাম 15টা নিচে 10টা এই সিটের মধ্যে আটকে যেত। তাহলে এই যদি আপনার বিশ্লেষণ হয়, তাহলে বিরোধী দল হওয়া থেকে আওয়ামী লীগকে যে আহ, বঞ্চিতই করা হলো, কারণ তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ না করলে যদি নির্বাচন করতো তাইলে না হয় একটা ভিন্ন কথা ছিল। যেহেতু তারা নির্বাচন করতে পারলো না, ফলে এটি কি আসলে গণতান্ত্রিক হলো এই নির্বাচন? এই নির্বাচনটা গণতান্ত্রিক হলো কিনা আমি আপনাকে বলছি, আওয়ামী লীগকে ইলেকশন করতে দিলেই কি আওয়ামী লীগ করতে পারতো? যারা আজকে দিল্লি চলে গেছে বা কলকাতা মহান নেতারা চলে গেছে, হাইব্রিড নেতা যারা ছিল, ওই সালমান রহমান কি নবাবগঞ্জ সিট দিলেই উনি এসে দাঁড়ায় পাস করে ফেলতে পারতো? এটা কি আপনার মনে হয়? এমন একটা দগদগে গা তারা 15 বছরে নিজেদের সৃষ্টি করছিল। এইসব লোকগুলা যাদের চেহারাগুলো এমপি হিসাবে দেখা গেছে, তারা নিজের এলাকায় গিয়ে তাদেরকে শতভাবে দুলাভাই ডাকলেও ভোট করার মতো অবস্থা তাদের এই মুহূর্তে ছিল না। কিন্তু আওয়ামী লীগের ভোট ছিল, কিন্তু নেতারা ভোট করার অবস্থায় ছিল। যেমন এখন কিন্তু আওয়ামী লীগ এছাড়া বলতে কি আওয়ামী লীগের আর নেতা নাই? মানে আওয়ামী লীগে যাদের কথা বলছেন, সালমান এফ রহমান বা হাইব্রিড নেতা, তাছাড়া কি আওয়ামী লীগের নেতা নাই? আছে। তাদেরকে গত 15 বছরে মেরুদণ্ডটা ভাঙ্গা মাথাটা নিচু করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে যখন মুক্তিযুদ্ধ উঠতে শুরু করবে, তখন তারাও আবার উঠতে শুরু করবে। শেখ হাসিনা যে আসতে চায়, অত বড় বড় কথা বলছেন, একটা মাত্র কারণ, ওটা উনার বা আওয়ামী লীগের জনপ্রিয়তার কারণে না, এটা হলো মুক্তিযুদ্ধের জনপ্রিয়তার কারণে। মুক্তিযুদ্ধ ততদিন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে, অথবা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মুক্তিযুদ্ধ থাকবে। কাজে মুক্তিযুদ্ধ যেখানে উদিত হবে, সেইখানে হবে মুক্তিযুদ্ধের রাজনীতি। আর মুক্তিযুদ্ধের রাজনীতি হলে আওয়ামী লীগ আসুক বা না আসুক, এখানে 72-এর সংবিধান আসবে, পিছনে একটা ছবি দেখা যাবে, আমি সে এটা আসবে। হ্যাঁ। কিন্তু এইসব নেতৃত্ব না। আমি নিজেও মনে করি যে এইসব নেতৃত্ব তারা যা করে গেছে, তাদের ক্ষমা চাওয়া ছাড়া বা মানুষ ক্ষমা করা ছাড়া, তারা যে এসে তারা এই একটা জায়গাতে ইলেকশন করে ফেলবো, এই প্রশ্নের উত্তর কিন্তু তাদেরকে দিতে হবে, তারপরে ইলেকশনটা করতে হবে। জি। তাদেরকে ফ্রি ছাড়লেও ইলেকশনটা করতে পারবে না। কিন্তু এইটা আমি বলবো না যে তাদের নিশ্চয়ই তাদের সমর্থন আছে এই দেশে। আচ্ছা, আমি আওয়ামী লীগের ফিরে আসাটা নিয়ে পরে আরেকটু কথা বলতে চাই। কিন্তু আপনি বলছিলেন যে বিএনপিও এবারে সম্বিত ফিরে পেয়েছে। মানে জামাত ইসলামের প্রসঙ্গে আপনি বলছেন যে বিএনপিও সম্বিত তাহলে কি 2001-এ বিএনপি সেই সম্বিত হারিয়েছিল? ১ নাম্বার প্রশ্ন। আর আসলে কি সম্বিত ফিরে পেল নাকি স্বার্থের কারণে? মানে 2001-এ স্বার্থ ছিল, এখন আসলে স্বার্থটা ভিন্ন হয়েছে, ফলে জোটে নাই। আসলে বিষয়টা কিরকম? না, এইখানে কন্ট্রাডিকশনটা দুইটাই আছে। একটা হলো পাওয়ার পলিটিক্সের দ্বন্দ্ব আছে। পলিটিক্সে পাওয়ারের দ্বন্দ্বটা এটা হলো প্রধান প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, পাওয়ার কন্ট্রাডিকশন। আরেকটা আছে ফিলোসফিক্যাল কন্ট্রাডিকশন বা ইডিওলজিক্যাল কন্ট্রাডিকশন। পাওয়ার কন্ট্রাডিকশনটা থাকবেই, এটা জামাত হোক আর যেই হোক, বিএনপির এই কন্ট্রাডিকশনটা থাকবেই। কিন্তু এই কন্ট্রাডিকশনের মধ্যে যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কার্ডটা খেলবে, তখন বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের কার্ডটা খেলবে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে। বিএনপি আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ বলবো, এটা আশা করে লাভ নাই। বিএনপি বিএনপির মতো করে মুক্তিযুদ্ধ বলবো। আপনি যেভাবেই বলেন, আজকে যে 72-এর সংবিধানটা টিকে আছে, এখন কোন দিন ইউনূস সাহেব ঢিল মারে ফেলে দিত, জামাতরা ফেলে দিত, যদি বিএনপি বলতো যে না, এই সংবিধান অ্যাব্রোগেট করা যাবে না? কোন দিন ফেলে দিত? এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব 2 বছর রয়েছে, এটা তো বিএনপির কারণেই রয়েছে। নাহলে তো তারা প্রথম দিন তাকে ছুড়ে ফেলে দিয়া তাদের মতো করে এটা একটা জঙ্গিবাদী এবং সাম্প্রদায়িক রাষ্ট্র, আফগানিস্তানের মতো, সিরিয়ার মতো একটা ঘোষণা দিয়ে তারা, কাজে বিএনপি একদম মানে তাদের যে রোলটা,
তাদের মতো করে ঠিকই প্লে করতেছে। আজকেও দেখেন এরা যে এত চক্রান্ত করতেছে, জামাত শিবির থেকে ধরে হাজার হাজার মানুষের মিছিল প্রতি শুক্রবারে আল্লাহর ঘর থেকে বাইরে হয়, মসজিদ থেকে বের হয়, এত কিছু স্লোগান দিচ্ছে, এটিকে ফেস করছে কে? এখন তো আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ তো ফেস করতেছে ছাত্র দল। আপনি যেখানেই বলেন এরাই ফেস করতেছে, মারছে, মার খাইতেছে, মার দিতেছে, চলতেছে, জেলে যাইতেছে, জেল থেকে আসতেছে, সবকিছুই তো করতেছে, তারা তো ছাড় দিচ্ছে না। কিন্তু হ্যাঁ, তো বলতে পারেন এখানে ইডিওলজিক্যাল কন্ট্রাডিকশনের চেয়ে এখানে পাওয়ার কন্ট্রাডিকশনটা বেশি। মানে এই যে মারছে, মার খাচ্ছে, এই অবস্থায় কি সামনের দিনগুলোতেও চলতে থাকবে? মানে মারামারিটাই চলতে থাকবে? মানে কত যে কথা শুনেছিলাম, নতুন বন্দোবস্ত, একটা ঐক্যমতের রাজনীতি, সেরকমের কি আর ভবিষ্যৎ নাই? আছে, কিন্তু এখন যে জায়গাতে ইউনূস সাহেব গত 18 মাসের রাজনীতি থেকে যে জায়গায় নিয়ে গেছে, এবং আরো কঠিন ভাবে বলতে গেলে 3টা নির্বাচন না দিয়ে শেখ হাসিনা যেভাবে মানুষকে নির্বাচন থেকে বঞ্চিত করে 30 বছরের একটা ছেলেকে একবারও ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত, না দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছে, মানুষ আস্তে আস্তে অরাজনৈতিক হয়ে গেছিল। এই মারামারি, ধরাধরি, কাটাকাটি, রাস্তায় গন্ডগোলের মিছিল, বাজে স্লোগান দেওয়া, এটাই ছিল রাজনীতি। সেটা এত তাড়াতাড়ি দূর হবে না, কারণ ভাদ্র মাসের পাগলা কুত্তা যখন পাগল হয়ে যায়, মানুষ দেখলেই কামড় দিতে চায়। জামাত শিবির যে স্লোগানটা বিশ্ববিদ্যালয়ে দিচ্ছে, সেই স্লোগান তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 122 বছর হয়েছে প্রতিষ্ঠিত, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান তো কোনোদিন হয় নাই। গাছের ডালে কাওয়া, 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি, অথবা আমাদের মাতৃ রূপী নারীদের তাদের গোপনাঙ্গ নিয়ে স্লোগান, এগুলো তো কোনোদিন ছিল না। এগুলো কি মানুষের কাজ নাকি? অসম্ভব কাজে এদেরকে তো আপনি ফেস কিভাবে করবেন? একটা পাগলা কুত্তা যখন আসতেছে, তাকে তো ভাই ডাকে লাভ নাই, ভাই ভাই কামড় দিও না আমারে, তাকে তো লাঠি দিয়ে আপনার একটা পিটা দিতেই হবে, না হলে তো সে ফিরবে না। এবং যখন শান্ত পরিবেশ আসবে, তখন গণতন্ত্র এখানে প্রয়োগ হবে, এবং সেই গণতন্ত্র প্রয়োগ হবে বলেই, করতে চাই বলেই বিএনপি কিন্তু তার সময়েই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে জাজমেন্টটা ফাইনালি ইট হ্যাজ বিন এস্টাবলিশড যে ইয়েস, যাই করুক সরকার, 5 বছর পরে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ইলেকশন, এই জায়গাতে গেছে। জি। আপনি ভালো মন্দ কিন্তু প্লাস ধরেন মাইনাস যাই তত্ত্বাবধায়ক বলে, সরকার তো ছিলই। তত্ত্বাবধায়ক সরকার তো মানে এই আওয়ামী লীগ জামাত আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠিত করেছিল। বিএনপি সেই দাবি মেনে নিয়েছিল একটা পর্যায়ে এসে। এবং তত্ত্বাবধায়ক সরকার কলঙ্কিত করবার যে জায়গাটা, যার অজুহাত নিয়ে আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকেই বাতিল করে দিল। ধরেন প্রথমে বিচারপতির বয়স বাড়িয়ে তাকে প্রধান উপদেষ্টা বানানোর চেষ্টা, সেটি ব্যর্থ হওয়ার পরে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ তিনি একদম একতরফাভাবে একপাক্ষিকভাবে আসা সব উপদেষ্টার একে একে পদত্যাগ করছিলেন সেই সময়ে। মানে এমন একটা পরিস্থিতি হয়ে উঠেছিল যে দলীয়ভাবে এমনভাবে এগোচ্ছিল, পরে 1-11 আসলো। সেইটাকে অজুহাত করেই তো আসলে আওয়ামী লীগ এই দিকে গেল যে তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু এরকম যে আর বিএনপি করবে না, মানে তত্ত্বাবধায়ক সরকার তো আসলো, কিন্তু ওরকম ভাবে বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আর কলুষিত করবার চেষ্টা করবে না, তার কি নিশ্চয়তা আছে? আমি তো অনুমান করে কোনো কথা বলবো না ভবিষ্যতে কি হবে। যখন করবে তখন দেখা দিবে, তাহলে আর এই দেশ রাখে কোনো লাভ নাই, তাহলে দেশ আবার একই জায়গায় যাবে। আপনি যদি 2-2 4, 2 দুগুণে 4 বা 2-2 22 সেটা না বুঝেন, আপনি লেখেন আর আমি লিখি 2 + 2 will be 4, 2 × 2 will be 2, এটা আপনি লেখেন আর আমি লিখি। বিএনপি যদি একই কাজ করে, আবার যদি একই কাজ করে, তাহলে একই রেজাল্ট হবে। এখন তো আমি ভবিষ্যৎটা বলতে পারতেছি না, কিন্তু আমার মনে হয় সবাই আমাদের শিক্ষা নিছি আমরা অতীত থেকে মানে ধরেন আরো একটু ভালোভাবে চলা। শিক্ষা এবং কতটা? এখন আপনাকে বলি, হ্যাঁ। একজন প্রধানমন্ত্রী যার সম্পর্কে মানুষের একটা নেগেটিভ অ্যাটিটিউড ছিল, সেই জনাব তারেক রহমান গত 6 মাস বা 5 মাস দেশের প্রধানমন্ত্রী, যতটুকু সম্ভব মানুষের মধ্যে একটা আস্থা ফিরে আসছে। ইয়েস, মানুষ হিসাবে উনি ভুল ত্রুটির সম্পূর্ণ ঊর্ধ্বে না, কিন্তু মোটামুটি ভাবে একটা জিনিসকে উনি আগায় নিয়ে যাইতেছে, এই জায়গাটা কিন্তু এখন প্রতিষ্ঠিত হচ্ছে।
ওই প্রতিষ্ঠিত জায়গায় আরো কিছু প্রশ্ন করতে চাই। কিন্তু আপনি বলছেন যে ওই 2+2 = 4ই হবে, যে মানে রেজাল্টটা ওরকমই হবে। কিন্তু সেরকম যাচ্ছে কিনা, মানে 2+2ই হতে যাচ্ছে কিনা? কারণ ধরেন দলীয়করণ হচ্ছে, আগেও যেটার সমালোচনা করত বিএনপি, যে এখন দেখা যাচ্ছে প্রশাসনেও দলীয়করণ, সবগুলো জেলা পরিষদের প্রশাসক বিএনপির। আপনি যদি শুনতে না পারেন আমি আরেকটু কাছ থেকে বলি, পুলিশে দলীয়করণ, মানে সর্বত্র দলীয়করণের একটা বিষয় দেখা যাচ্ছে। আ